আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা শিখব ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। তো ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হচ্ছে ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী একটি সাইটের পুরোপুরি মকআপ তৈরি করা। সেই মকআপ তৈরি করতে গেলে আপনার অনেকগুলো ধাপের মাধ্যমে আপনি এটা করতে হয়। তো ধাপগুলোর মধ্যে বেশিরভাগ আছে, যেমন ধরেন ব্রিফ। বেসিক্যালি ব্রিফ হচ্ছে যে ক্লায়েন্টের থেকে পুরোপুরি ইনফরমেশন নেওয়া, তাই সে কী চায়, তার কী কী প্রয়োজন, সেই অনুযায়ী সে একটা তার সাইটে সে কী কী দেখতে চায় সেগুলি নিয়ে তারপর আপনাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং বলতে আপনাকে রিসার্চ করতে হবে কিভাবে আপনি সেটা রিপ্রেজেন্ট করবেন এক্সেট্রা, এবং ইউজার কিভাবে সেই সাইটটা ব্যবহার করবে, যাবতীয় সব কিছু প্ল্যানিং করে আপনি একটা ডিজাইন তৈরি করলেন। সেই ডিজাইনটি হচ্ছে, সেটাকে আমরা ডিজাইনটা মেন হচ্ছে মকআপ, অর্থাৎ একটা ওয়েবসাইটের ফটোশপে যেই মকআপ তৈরি করা হয় সেটা হচ্ছে, সেই ডিজাইনের কিছু প্রসেস আছে যে আমরা পুরোপুরি ডিটেলস যাব না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্টে যাওয়া। তবে ডিজাইন সম্পর্কে কিছুটা জানা থাকতে হবে, কারণ একটা ডিজাইন হচ্ছে পুরোপুরি সাইটের একটি ইমেজ, অর্থাৎ একটা সাইটের এক ওয়েব পেজটা দেখতে কীরকম হবে সেটাই হচ্ছে ডিজাইন। যদিও এটা খুব সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু এটা অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর এটা করতে হয়, কারণ একটা সাইট যেন তেনভাবে তৈরি করা যায় না বা ডিজাইন করা যায় না। কারণ আপনি এমন কিছু ডিজাইন করলেন যে জিনিসটা বাস্তবে তৈরি করা সম্ভব না, সেক্ষেত্রে সেটা কোনো ভ্যালু থাকবে না। তাই একটা ওয়েব ডিজাইন তৈরি করতে গেলে এই ধাপগুলো বের হতে হবে। এই পিডিএফ ফাইলটা আপনারা এই সাইট থেকে পেতে পারেন। সাইটটার নাম হচ্ছে নিউ ডিজাইন গ্রুপ ডট সিএ, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন প্রসেস ইনফোগ্রাফি। এখানে ছবিটা দেওয়া আছে, পিকচারটা। আমি এখান থেকে ডাউনলোড লিঙ্কও আছে, পিডিএফ ভার্সনের ডাউনলোড লিঙ্ক, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন লিঙ্কটা। এই লিঙ্কটার আমি ডেসক্রিপশন লিঙ্কটা আপনি ইউটিউবের ডেসক্রিপশনে পাবেন। এবার আসা যাক আমাদের তো ডিজাইন। এখন আমরা দেখলাম যে ডিজাইন, তাহলে ডিজাইনের হচ্ছে যে কিছু প্রসেস করতে হয়, যেমন সেই প্রসেসের মধ্যে হচ্ছে রিসার্চ করা, ওয়্যার ফ্রেম করা, এবং সেই অনুযায়ী সাইটের ডায়াগ্রাম তৈরি করা বা ডিজাইন মকআপ তৈরি করা। তো ওয়েব ডেভেলপমেন্ট কি? একটি সাইটের যখন ডিজাইন হয়ে যায়, অর্থাৎ ওয়েবসাইটের ডিজাইন যেটা হয়ে যায়, যেমন এই ওয়েবসাইটের একটি ডিজাইন যখন হয়ে যাবে, এই ওয়েবসাইট ডিজাইন এটা কিন্তু লাইভ ফর্মে চলে আসছে। এটা কিন্তু লাইভ, যেমন পিডিএফ ফর্মেটে আপনি যদি সার্চ দেন তাহলে পাবেন। যেমন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ওয়েবসাইটের মকআপ। তো আমি একটা জাস্ট দেখাচ্ছি। যেমন এই যে একটা ওয়েবসাইটের ডিজাইন, অথবা এই একটি টেমপ্লেট, ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেট আছে এখানে। তো আমরা এখানে যে কোনো একটা দেখি। এখানে এটা ওপেন করলাম। এখানে এই সাইটটি দেখতে, এটা শো করার জন্য একটু এইভাবে দেওয়া আছে, কিন্তু বাস্তবিক এটা যখন নর্মালি ওয়েবসাইটটা যদি এরকম হয় যে এই দেখতে যে দুটো অংশ তিন সিস্টেমে দেওয়া আছে, একটা হচ্ছে ডেস্কটপের জন্য, ট্যাবলেটের জন্য এবং মোবাইলের জন্য। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাই হচ্ছে ওয়েব ডিজাইন। এখন আপনাকে এরকম একটা ডিজাইন দেওয়া আছে, সেটা সাধারণত পিএইচডিতে থাকে, সেই পিএইচডি থেকে আপনাকে এরকম একটি লাইভ সাইটে তৈরি করতে হবে, যেটা ইন্টারেকশন। একটা ইমেজ তার কখনো আপনি একটা ইমেজের যে ওয়েবসাইট, সেটাতে তো কোনো ইন্টারেকশন থাকে না। যেমন একটা মকআপ, ঠিক আছে। এই মকআপটা যে আপনি এখানে, যেমন এই যে এটা একটা পিকচার, এখানে কোনো কিছু ইন্টারেকশন করা সম্ভব না, ঠিক আছে। যে এই পেজটাকে আপনি যখন একটি লাইভ সাইটে তৈরি করবেন, লাইভ সাইটে নিয়ে আসবেন, তখন সেটা হয়ে গেল ওয়েব ডেভেলপমেন্ট। এই পিকচার থেকে এই লাইভ ওয়েবসাইট তৈরি করা এবং সার্ভারে আপলোড করা সম্পূর্ণ প্রসেসটাই ওয়েব ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত।
তাহলে দেখা যাচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আমাদেরকে এই ছবিটা থেকে একদম লাইভ সাইট পর্যন্ত নিয়ে যাওয়াটাই হচ্ছে ইন্টারেকশন যাতে করা যায় সেটা পুরোটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এখন এই ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আমাদের কি কি জানতে হবে? প্রথমে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু মার্কআপ করতে হবে, অথরিং এবং মার্কআপ। আবার সেটাকে স্টাইল করতে হবে এবং স্ক্রিপ্ট করতে হবে যাতে ইন্টারাকশন সুন্দরভাবে হয়। তো এই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আমাদের কি কি প্রথমে জানতে হবে এবং কি লাগবে, কি কি সফটওয়্যার লাগবে, সেটা প্রথমে হচ্ছে আমাদের কি প্রথমে জানতে হবে সেটা হচ্ছে শিখতে হবে। এটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এরপর আরও অনেক কিছু, যদিও এটা হচ্ছে প্রাইমারি প্রথম দিকের এই 4টি ল্যাঙ্গুয়েজ মাস্ট জানা প্রয়োজন। এরপরে আমরা যে সফটওয়্যারগুলো লাগবে সেটার ভিতরে প্রথমে হচ্ছে একটি কোড এডিটর। তো কোড এডিটর আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি অবশ্য ইউজ করব এখানে ব্র্যাকেট, তবে আপনি এখানে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, যেমন আছে ব্র্যাকেট, www.bra bracket.io, ব্র্যাকেট বানাম ভুল হয়েছে মনে হয়, bracket.io। এখান থেকে এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা মোটামুটি এটা সব ওপেন সোর্স এবং টেক্সট এডিটর দ্যাট ওপেন সোর্স, সুতরাং এটা কোনো লাইসেন্সের প্রয়োজন নেই এবং এটা খুব ভালো। এরপরে আছে আপনার এটা ছাড়াও আছে যেমন নোটপ্যাড প্লাস প্লাস, এটা তো আপনারা ব্যবহার করতে পারেন, এটাও ফ্রি, এটা ব্যবহার করতে পারেন। এরপরে আছে হলো আরেকটা হচ্ছে মডার্ন সবচেয়ে অ্যাটম। এটাও ফ্রি, সুতরাং যে কোনো এই তিনটির যে কোনো একটি ইউজ করতে পারেন। তবে লাইট ওয়েট এবং সবচেয়ে সহজ হচ্ছে নোটপ্যাড এবং ব্র্যাকেট। অ্যাটম একটু মানে একটু রিচ টাইপ, যাই হোক যে কোনো একটি ব্যবহার করলে হয়। এছাড়া আছে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট পেইড, তবে এটার কপি পাওয়া যায়, ক্র্যাক ভার্সন পাওয়া যায়। যাই হোক আমি বলবো যে ফ্রি ভার্সনে থাকাই বেটার, নোটপ্যাড অথবা ব্র্যাকেট। এবার আসা যাক এবার ব্রাউজার। ওয়েব ব্রাউজার হিসেবে সাধারণত ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। তো ফায়ারফক্স যদি ইউজ করেন তাহলে অবশ্যই একটা অ্যাড অন নামাতে হবে। অ্যাড অনটি হলো এখানে সার্চ করবেন ফায়ারফক্স। এবং এখান থেকে ডাউনলোড নাও ক্লিক করুন, এটা ডাউনলোড হবে।
ইনস্টলতে থাক ততক্ষণ আমরা দেখি। এছাড়া অ্যাডোবি ফটোশপ লাগবে আপনার, সাধারণ অ্যাডোবি ফটোশপ আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাডোবি ফটোশপ লাগবে হলো আমরা যখন HTML কে PHP থেকে HTML রূপান্তর করবো তখন। আপাতত আমাদের লাগতেছে না। তো যাই হোক, এবার আমরা দ্বিতীয় ইতে চলে যাই। আমরা যেগুলো আমাদের করবে জানতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ওয়েব। ওয়েব কি? ওয়েব হচ্ছে একটা ইন্টারনেট ইজ এ নেটওয়ার্ক অফ কানেকশন অফ কম্পিউটার। সব পৃথিবীর যত কম্পিউটার আছে সবগুলা কানেকশনটাই হচ্ছে একটা ইন্টারনেট। এই ইন্টারনেটে একটা নেটওয়ার্ক এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ডাটা ট্রান্সফার হয় সেটাকে বলা হয় প্রোটোকল। এই ওয়েব অরিজিনালি কল দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই জন্য আমরা এটাকে www, যে কোনো অ্যাড্রেস লিখলে www লিখি। এটা না যে আমাদেরকে সবসময় www লিখতে হবে, www ছাড়াও কিছু আছে যেটা আমাদের এই ভিতরে আমাদের প্রয়োজন নাই। www ইন দ্য অ্যাড্রেস বারে লিখতে হয়। এছাড়া www ছাড়াও কিছু অ্যাড্রেস আছে। দ্য ওয়েব ইউজ এ প্রোটোকল, এটাকে বলা হয় HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। যেটা আমরা HTML যেটা বলি সেই HTMLটাই হচ্ছে হাইপারটেক্সট। এখানে আমরা ইনস্টল দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল ইনস্টল। আর যদি আমরা ফায়ারফক্সের বদলে যদি আমরা ক্রোম ব্যবহার করি তাহলে আমাদের কোনো কিছু ইনস্টল করার দরকার নেই। অ্যাডন এটা ক্রোমে দেওয়া থাকে অরিজিনালি। তো যাই হোক, তাহলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে HTML। তো এটা আমরা পরে আর আস্তে আস্তে আসতেছি। তো এখানে একটা ছবি আছে, ছবি দিলে আমরা বুঝতে পারবো যে ওয়েবসাইটের সাথে ব্রাউজারের কিভাবে কি সম্পর্ক। একটু ওয়েবসাইট যখন আমরা তৈরি করব সেটা থাকবে হলো সার্ভারে। যখন একজন ক্লায়েন্ট, যে কোনো একটা ক্লায়েন্ট বলা হয় কোনটাকে, যেটা হচ্ছে আমাদের ব্রাউজার, যে কোনো ব্রাউজার, সেটা মোবাইল হতে পারে অন্য যে কোনো জায়গা থেকেই। ব্রাউজারটা যখন, সেই ব্রাউজারটাকে বলে ক্লায়েন্ট, এবং ওয়েবসাইটটা যেখানে থাকে সেটাকে বলা হয় সার্ভার। যখন ক্লায়েন্ট কোনো একটা ওয়েবসাইট দেখার জন্য রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার তখন সেই রিকোয়েস্টের রেসপন্স হিসেবে সে ওই ওয়েবসাইটটা ফায়ারফক্স বা ইউজার এজেন্টকে বা ওয়েব ক্লায়েন্টকে পাঠাবে। এবং পাঠানোর সাথে সাথে ওয়েব ক্লায়েন্ট সেই জিনিসটা, সেই ডকুমেন্টটা দেখতে পাবে। এখানে সার্ভার এবং ক্লায়েন্টের ভিতরে রিকোয়েস্ট এবং রেসপন্স চলতেই থাকে। ঠিক আছে, এই চলার জন্য এখন সার্ভারে তো রাখা হলো, সার্ভার তো হচ্ছে একটা জায়গার মতো বা একটা হার্ড ডিস্কের মতো। তো এই রেসপন্সকে কন্ট্রোল করার জন্য সার্ভারও কিছু সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যারগুলোর মধ্যে হচ্ছে অ্যাপাচি, IIS, এরা এই সার্ভারটাকে কন্ট্রোল করে। যেমন আমরা এখানে ফায়ারফক্স ব্যবহার করতেছি ইউজার এজেন্ট হিসেবে, ওয়েব ক্লায়েন্ট হিসেবে, বা ক্রোম ব্যবহার করতেছি। সুতরাং দেখা যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এরপরে আমাদের জানতে হবে যে আমরা কিছু জিনিস আমাদের দেখি, যে যেমন হচ্ছে আইপি অ্যাড্রেসটা কি। আমরা যখন একটা ওয়েবসাইটে কোনো একটা অ্যাড্রেস লিখি, বাস্তবিক কিন্তু এটা আসলে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস না, বা এই ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা আসলে হচ্ছে সংখ্যা দিয়ে, যেমন এরকম। কিন্তু যে এই সংখ্যাটা আসলে মনে রাখা খুব কষ্ট মানুষের জন্য। সেই কারণে নতুন একটা সার্ভার আছে, যে সার্ভারটার নাম DNS। এই DNS সার্ভারের কাজ হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেসটাকে একটা অরিজিনাল মানুষ যাতে পড়তে পারে সেরকম একটা অ্যাড্রেসে যুক্ত করে রাখা। অর্থাৎ যেমন এই অ্যাড্রেসটা দেখে মনে হবে যে এইটার অ্যাড্রেস হচ্ছে এটা। এই আইপি অ্যাড্রেসের কম্পিউটারের ঠিকানার নাম হচ্ছে সাপোজ গুগল। তাহলে যখনই কেউ গুগল টাইপ করবে, DNS সার্ভার বলবে হ্যাঁ ঠিক আছে গুগল টাইপ করছে, এটাকে কনভার্ট করে তখন সে এটাকে এই নাম্বারে কনভার্ট করে ফেলবে এবং সেই অনুযায়ী এটা সেই সাইটে চলে যাবে। যে DNS সার্ভার হোল্ড দ্য অল ইনফরমেশন অফ এভরি আইপি অ্যাড্রেস করসপন্ড টু ইটস ডোমেইন নেম। তো এটাকে আমরা ডোমেইন নেম বলি। এই যে ডোমেইন নেম এই কারণে বলা হয় এটা একটা ডোমেইন, এবং এটা প্রত্যেকের জন্য আলাদা, প্রত্যেক অ্যাড্রেসের জন্য আলাদা। যে আমি যেখানে যে অ্যাড্রেসটি যাই না কেন সেটা সব এদের জন্য আলাদা আলাদা। তাহলে এই যে ডোমেইন অ্যাড্রেস, এই ডোমেইন অ্যাড্রেসটা করার জন্য আমাদেরকে অনেক সময় ডোমেইন এটা টাকা দিয়ে কিনতে হয়, কারণ আপনি নিজের ইচ্ছা মতো এইটা কনভার্ট করে নিতে পারেন, আপনি নিজের ইচ্ছা মতো আপনার URL তৈরি করতে পারেন।
কিন্তু আপনি যতই নিজের ইচ্ছা মতো তৈরি করেন না কেন, আপনার যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু একটাই, সেটা একটাই, এবং সেটাই ডিএনএস সার্ভার ওইটা স্টোর করে রাখবে। ফলে যখনই ওই আপনি যে অ্যাড্রেস বারে যখনই টাইপ করবেন, সেটা অনুযায়ী আপনার এটা আপনার অরিজিনাল লোকেশনে, কম্পিউটার লোকেশনে চলে যাবে। আর এই যে আমরা যে অ্যাড্রেসটা লিখতেছি সেটাকে বলা হয় ইউআরএল। এই ইউআরএলটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যার প্রথম অংশ হচ্ছে প্রোটোকল। এটা কিভাবে এই ডাটাটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে ট্রান্সফার হচ্ছে, যে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে, সেই কারণে এটা এইচটিটিপি প্রোটোকল। এরপরের অংশ হচ্ছে আপনার ডোমেইন নেম বা আপনার সাইট নেম। এরপরের অংশ যদি কখনো সাধারণত ইন্ডেক্স পেজের ক্ষেত্রে, প্রথম পেজের ক্ষেত্রে থাকে না, পরবর্তী আমি যে কোনো পেজে গেলেই, যেমন আমি যদি লার্ন এইচটিএমএল এ দেই, তাহলে আমি এখানে দেখতে পাবো যে এখানে আর একটা স্ল্যাশ দিয়ে নতুন সাইট যুক্ত হয়েছে, যেমন এইচটিএমএল ডিফল্ট এএসপি। তাহলে এই অংশটা হলো কি, এই যে এটা অ্যাবসলিউট পাথ, ঠিক আছে। এই এখানে এইচটিএমএল ওখানে এএসপি হওয়ার কারণ হচ্ছে দুইটার মধ্যে জাস্ট ফাইলের ডিফারেন্স। এটা হচ্ছে এইচটিএমএল এ লেখা আর ওইটা হচ্ছে এএসপি নেটে লেখা, ওইটা আরেক রকমের ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যাই হোক, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এইচটিএমএল সম্পর্কে। পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা এইচটিএমএল শেখা শুরু করব। আচ্ছা, এখানে যে একটা সাইটে যে আমরা বললাম, এখন এটা সাইট কীভাবে দিলে, একটা সাইটে সাধারণত একটা ওয়েব পেজটা সাধারণত অনেকগুলো, একটা সাইট আসলে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে তৈরি। প্রত্যেকটা ওয়েব পেজ আবার তিনটা জিনিস নিয়ে তৈরি। সেটা একটা হচ্ছে এইচটিএমএল ফাইল, একটা হচ্ছে সিএসএস ফাইল, আর একটা হচ্ছে জেএস ফাইল। এর থেকে আর কিছু এক্সট্রা আছে, যেমন ইমেজ আরও ওটা থাকতে পারে, তবে বেসিক এই তিনটা বিষয় অবশ্যই প্রয়োজন। জেএস ছাড়াও চলে, এইচটিএমএল এবং সিএসএস অবশ্যই থাকতে হবে, এইচটিএমএল এবং সিএসএস ফাইল। তো এইচটিএমএল হচ্ছে কি, আমরা এটা এইচটিএমএল সিএসএস জেএস আস্তে আস্তে আমরা পরবর্তীতে জানতে পারবো। এই তিনটাই হচ্ছে মূল একটি সাইটের মূল বিষয়, তিনটি ফাইল। এই তিনটি ফাইলের সমন্বয়ে একটি ওয়েব পেজ তৈরি হয়। আজকে আমরা এই পর্যন্তই হলো, পরবর্তীতে আমরা আরও অন্যান্য বিষয়ে আলোচনা করব। পরবর্তী পর্বে আমরা শুরু করব এইচটিএমএল, এই এইচটিএমএল কীভাবে কী এবং এই এইচটিএমএল সম্পর্কে বিস্তারিত জানব।